টাটা। হ্যালো। আচ্ছা, মেয়েরা ঠিক কখন স্বাধীন হয় বলো তো? না মানে খাতায় কলমে তো 18 বছর হলেই সবাই স্বাধীন, কেউ কেউ আবার বলবে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হলেই সে স্বাধীন। কিন্তু মেয়েদের স্বাধীনতাটা বোধহয় এত সহজে আসে না। কোনো কিছু করতে যাওয়ার আগে সেফটি, সিকিউরিটি এসব আরও কত কিছু নিয়ে ভাবতে হয়। আর তাই তো বয়স 30 বছর হওয়ার আগে অ্যাটলিস্ট একটা সোলো ট্রিপে যাওয়াটা বাকেট লিস্টে থাকলেও সেটা বাকেট থেকে আর বেরোতে পারছিল না। তাই যাই হোক, একদিন পার্টনারের সাথে একটু মন কষাকষি হওয়াতে রাগের মাথায় ঠিক করেই ফেলি যে একা বেরিয়ে পড়ব। সেই মতো 1.5 মাস পরের হাওড়া দিল্লি পূর্বা এক্সপ্রেসের টিকিটও কেটে ফেলি। সত্যি বলতে ভেবেছিলাম রাগ কমে গেলে হয়তো টিকিট ক্যান্সেল করে দেব, কিন্তু পরে ভেবে দেখলাম এই তো সুযোগ আমার বাকেট লিস্ট ফুলফিল করার। তাই একবার পা বাড়িয়েছি যখন, তখন আর পিছু হটা নয়। সেই মতো হাম্ভি ঝোলা লেকে নিকল পড়ে সকাল 8টার পূর্বা এক্সপ্রেসে চেপে বসার জন্য। পুরো ব্যাপারটাতে কিন্তু যার সাথে ঝগড়া হয়েছিল তার সাপোর্টই সবচেয়ে বেশি পেয়েছিলাম। তাকে ফাইনালি গুড বাই বলে আমি আর আমার ট্রেন হাওড়া স্টেশন ছাড়লাম। দুরু দুরু বুকে নিজের সিটে গিয়ে বসে কাউন্টডাউন শুরু করলাম মানালি পৌঁছানোর। কিছুটা সময় বই পড়ে আর কিছুটা সময় বাইরের দৃশ্য উপভোগ করতে করতে চলতে থাকলাম। লাঞ্চে মায়ের হাতের বানানো ভেজ ফ্রাইড রাইস খেয়ে ভাবলাম একটু ঘুমিয়েই নেই, কারণ এখনও লম্বা সফর বাকি। সন্ধে 8টা নাগাদ দীনদয়াল উপাধ্যায় স্টেশনে ডমিনোস থেকে অর্ডার করা পিৎজা খেয়ে একটু জার্নালিং করে ওই দিনকার মতন ঘুমিয়ে পড়লাম, কারণ পরদিন ভোরবেলা 5টায় দিল্লি পৌঁছানোর কথা। একদম অন টাইমে দিল্লি পৌঁছে পাহাড়গঞ্জের দিক থেকে এক্সিট করলাম, আর সবার প্রথমে খুঁজলাম একটা হোটেল বিকেল অবধি রেস্ট নেওয়ার জন্য। কারণ দিল্লি থেকে মানালি যাওয়ার আমার বাসের টাইমিং ছিল সন্ধে 6:45। এখানে বলে রাখি, তোমরা যারা সোলো ট্রাভেল করবে বলে ভাবছো তারা কিন্তু কম দামি হোটেল একেবারেই খুঁজবে না, স্পেশালি দিল্লি স্টেশনের আশেপাশে। কারণ কটা টাকার জন্য নিজের সেফটি নিয়ে রিস্ক নেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। আমি এই আমান এম্পেরিয়াল বলে হোটেলটা একদম স্টেশনের কাছেই পেলাম, আর মেক মাই ট্রিপে ঠিকঠাক রিভিউ দেখে ঢুকে পড়লাম। আমি যেহেতু পুরো দিনের জন্য নেইনি, তাই 2200 টাকা থেকে বার্গেন করে শেষ অবধি 1500 টাকাতে রাজি করালাম। সোফার যদি সোলো ট্রিপের এক্সপিরিয়েন্স শেয়ার করি, দেন ইটস গোয়িং প্রিটি গুড। এখন অবধি সেই হিসাবে কিছু প্রবলেম হয়নি। ট্রেনেও জার্নি মোটামুটি ঠিকঠাকই ছিল। একজন বয়স্ক বাঙালি কাপল ছিল আর কি আমার কোচে, তো তাদের সাথে আমি বেশিরভাগ টাইম গল্প করছিলাম। এই হোটেলটার এক্সপেন্সটা একটু বেশি হয়ে গেল। আমি ভেবেছিলাম আইএসবিটিতেই ডাইরেক্ট চলে যাবো, দিয়ে ওখানেই ওয়েট করবো, কিন্তু তারপরে দেখলাম যে সকাল 5টায় উঠেছি ঘুম থেকে, তো সারাদিন ওইভাবে বসে থাকাটা, আর দিল্লিতে এখন গরম যা, ওইভাবে বসে থাকাটা বা ফ্রেশন আপ হওয়াটা বোধহয় পসিবল হবে না। সেই জন্যই আর কি এখানে চলে আসা। ওই যে বলে না, মেয়েদের জন্য চিপ ট্রাভেল বলে কিছু হয় না, মেয়েদেরকে একটু খরচা করতেই হয় সোলো ট্রাভেল করতে গেলে। দেখা যাক আগে। দুপুরে জোম্যাটো থেকে অর্ডার করাই এগ ফ্রাইড রাইস কিছুটা খেলাম, আর বাকিটা রেখে দিলাম রাতে বাসে খাবো বলে। সো এখন বাজে প্রায় 2:45। বেশ ভালোই 1.5 ঘন্টা মতন ঘুমালাম। অ্যাকচুয়ালি এই 1500 টাকা দিয়ে মানে এই যে হোটেল রুম নেওয়াটা, এটা কিন্তু বাজে খরচা একদম হলো না। অ্যাকচুয়ালি নিয়ে ভালোই হয়েছে। এবারই অ্যাকচুয়ালি আসল পরীক্ষাটা আসছে, 12 ঘন্টা বাসে যেতে হবে। হোপফুলি সব ঠিকঠাকই থাকবে, দেখা যাক। চলো টাটা। তোমরা চাইলে কুলু এয়ারপোর্ট অবধি ফ্লাইট নিয়ে মানালি পৌঁছাতে পারো, তবে সোলো ট্রাভেল করে মানালি পৌঁছানোর প্রবাবলি টাফেস্ট রুটটা আমিই চুজ করেছিলাম, কিন্তু আবার এই রুটেই সবচেয়ে বেশি মানুষ যাতায়াত করে। যাই হোক, বিকেল 4টে নাগাদ হোটেল থেকে বেরোলাম দিল্লির আইএসবিটি বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। বেশ অনেকক্ষণ ধরে উবের অটো বুক করার চেষ্টা করেও যখন পেলাম না, তখন হোটেলের রিসেপশনিস্ট রাস্তা থেকে একটা অটো আমায় ডেকে দিল। 150 টাকা ভাড়া ফাইনাল করে চলতে লাগলাম। তবে জুন মাসের দিল্লির রাস্তায় যে বিকেল 4টের সময়ও লু বয় সেটা জানতাম না। এই দুর্বিষহ গরম পেরিয়ে প্রায় 20-25 মিনিট বাদে পৌঁছালাম আইএসবিটি বাস স্ট্যান্ড। এখানকার ব্যবস্থা এমনিতে বেশ ভালো। প্রত্যেকটা প্রাইভেট আর সরকারি বাস এজেন্সির আলাদা আলাদা কাউন্টার রয়েছে এখানে, যেখান থেকে অফলাইনেও টিকিট কাটা যায়। তবে এখানে কিন্তু এসি নেই, আর ওয়াশরুমগুলো খুব একটা ক্লিন নয়। আমি বুক করেছিলাম জিং বাস,
রেড বাস অ্যাপে গিয়ে তোমরা সিট চুজ করতে পারবে। এখানে একটা সুবিধা হচ্ছে বুকড সিটগুলো কালার কোডেড থাকে, যাতে বোঝা যায় কোনটা ফিমেল বুক করেছে আর কোনটা মেল। আর দুটো পাশাপাশি সিটের মধ্যে একটা যদি কোনো ফিমেল ট্রাভেলার বুক করে, তাহলে পাশের সিটটা ওদের পলিসি অনুযায়ী কোনো ফিমেল ট্রাভেলারকেই দিতে হবে। তাই সেফটি নিয়ে নিশ্চিন্তে থাকতে পারো। তারপর আর কি, জিংবাসের কাউন্টারের সামনে 1 ঘন্টা মতন ওয়েট করার পর ওদের মার্শাল এক এক করে প্যাসেঞ্জারদের থেকে ওটিপি নোট করলো, যেটা বাস ছাড়ার ঘন্টা 2 আগেই হোয়াটসঅ্যাপে চলে আসে। ফাইনালি এই 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো আমার বাস। মনে মনে হর হর মহাদেব বলে শুরু করলাম আমার মানালি যাত্রা। আনন্দ, টেনশন, ভয় সব রকম ইমোশন মিশিয়ে একটা অদ্ভুত খেলা চলতে থাকলো মনের মধ্যে। এখানে বলে রাখি, দিল্লি থেকে মানালি যাওয়ার সব বাস কিন্তু রাতের, বেশিরভাগ রাত 9টা বা 10টায় ছাড়ে। বাট আমি চেয়েছিলাম একটু আলো থাকতে থাকতে যাতে জার্নিটা স্টার্ট করা যায়, তাই এই সন্ধে 6:45-এর বাসটা নিয়েছিলাম। এটাতে 2টো স্টপ ছিল। প্রথম স্টপ রাত 9:30 নাগাদ বাস দাঁড়ালো এই সিঙ্গার ধাবাতে ডিনার ব্রেকের জন্য। প্রায় 30 মিনিট মতন ডিনার ব্রেক দিয়ে বাস আবার চলতে থাকলো। আর সারাদিনের টায়ার্ডনেসে আমারও যে কখন চোখটা লেগে গেল বুঝতেই পারলাম না। রাত প্রায় 2টো নাগাদ যখন একটু ঘুম ভাঙলো, তখন চোখের সামনে দেখতে পেলাম স্বপ্নের সেই দৃশ্য। দূরে পাহাড়ের কোলে বাড়িগুলোতে জোনাকির মতন আলো জ্বলজ্বল করছে। মানে ফাইনালি আমি পাহাড়ে উঠছি। উফ, সেই মুহূর্তে যে কি অনুভূতি হচ্ছিল সেটা কোনোভাবেই আমি বলে বোঝাতে পারবো না। এরপর বাস দাঁড়ালো প্রায় 3:30 নাগাদ সেকেন্ড স্টপে। ততক্ষণে হিমাচল ঢুকে গেছি, আর একটু খিদেও পাচ্ছিল। মানালি তখনও আরো 3 ঘন্টা দূর, তাই ভাবলাম অল্প কিছু খেয়ে নিই। তখনও বিশ্বাস হচ্ছিল না যে খর্দার একটা মেয়ে একা দিল্লি থেকে বাসে রাত 3:30-এর সময় একটা কমপ্লিটলি আননোন ধাবাতে বসে কফি আর বাটার টোস্ট খাচ্ছে। যাই হোক, বাস আবার চলতে থাকলো তার গন্তব্যের দিকে। আর আস্তে আস্তে ভোরের আলোয় পাহাড়গুলো আরও স্পষ্ট হতে থাকলো। বাসের উইন্ডো সিট থেকে আমি শুধু তাকিয়ে রইলাম অপলক দৃষ্টিতে। আমি বিস্মিত, স্তম্ভিত। জানি না যেটা দেখছিলাম সেটা বেশি সুন্দর নাকি আমি যেটা ফিল করছিলাম সেটা। ফাইনালি সকাল 6টায় বাস এসে পৌঁছালো মানালির এই প্রাইভেট বাস স্ট্যান্ডে। এখান থেকে আমার ডেস্টিনেশন ছিল সুস্মিতার সো হাই মানালি হোমস্টে। তোমরা হয়তো অনেকেই ওর ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবে। আমিও ওখান থেকেই ওর হোমস্টের খোঁজ পাই। ওর কথা মতো অটোওয়ালাকে বলে চলতে থাকি চিচোগা ভিলেজ লাস্ট শপের দিকে। এখানে বেশ কয়েকটা হোমস্টে আছে, বাট সবগুলোতেই কিন্তু এই লাস্ট শপের সামনে নেমে পড়ার পর হাইক করে উঠতে হবে। এখানে সুস্মিতা একজনকে পাঠিয়েছিল আমার ট্রলি নিয়ে ওঠার জন্য, আর তার পিছে পিছে আমিও উঠছিলাম। যতটা ভেবেছিলাম তার থেকে কিন্তু অনেকটাই বেশি ছিল এই হাইকটা। এত জার্নি করে আসার পর এটা যেন আরও ডিফিকাল্ট লাগছিল। ফাইনালি এসে ঢুকলাম সোহাইতে, আর সুস্মিতার ছানাপোনারা আমায় ওয়েলকাম করলো। আমার নেক্সট 12 দিনের ঠিকানা হতে চলেছে এই রুমটা। এটা হচ্ছে এই সামনের জায়গাটা, আর এই দিকে এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রাইভেট বাস স্ট্যান্ডটা। এইখান থেকে আমাকে অটো নিয়ে আসতে হয়েছে। একটু ফ্রেশ আপ হওয়ার পর চা আর আলুর পরোটা খেয়ে এনজয় করলাম প্রপার্টি থেকেই সুন্দর ভিউ। লাঞ্চের পর্ব সেরে একটু সিনেমা আর জানলা দিয়ে এই ভিউ দেখেই দুপুরটুকু কাটিয়ে দিলাম। পরন্ত বিকেলে এই মৃদুমন্দ হাওয়া হঠাৎ মনে করিয়ে দিল যে বাড়ি থেকে আমি এখন প্রায় 2000 কিলোমিটারেরও বেশি দূরে আছি। চাইলেও কিন্তু টুক করে বাড়ি পৌঁছাতে পারবো না। হোমস্টেতে ধানি দিদির বানানো এই রুটি চিকেন দিয়ে ডিনার সেরে শেষ হলো মানালিতে আমার সোলো ট্রিপের প্রথম দিন। পরদিনটা অফিসের কাজ স্টার্ট করার আগে ভাবলাম একটু মল রোড থেকে ঘুরে আসি আর কিছু টুকটাক খাবার দাবার কিনে আনি। আচ্ছা, তোমার প্রবলেম আছে ভিডিও আসলে? আচ্ছা, পেছনে যে আসছে সে হচ্ছে স্মিতা। ওর সাথে এইখানে এসেই পরিচয় হলো, কিন্তু কলকাতায়ও আমার বাড়ির কাছেই থাকে। ওর বাড়ি হচ্ছে মধ্যমগ্রাম, আমি থাকি খড়দা। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি মল রোডের দিকে যাওয়ার জন্য। শর্টকাটের চক্করে জঙ্গলের মধ্যে দিয়ে এই ভীষণ খারাপ রাস্তা ধরে আর প্রচুর সিঁড়ি পেরিয়ে আমরা ফাইনালি পৌঁছালাম মানালি মল রোড।
চিয়ার্স। আজকে এই ফ্রুট জুস ওর তরফ থেকে ট্রিট। না ভালোই বানিয়েছে, তবে এটা মিডিয়াম সাইজ অরেঞ্জ জুস, এটা কিন্তু 200 টাকা নিয়েছে। মল রোড থেকে ফিরে আবারও সেই খাড়াই রাস্তা ভেঙে আমাদের ওঠা শুরু করলাম। সকালে ভেবেছিলাম এক্সারসাইজ করব, এই রাস্তা দিয়ে এরকম ওঠা নামার পর যদি আরো এক্সারসাইজ করি এবার তো মোটামুটি উড়েই যাব। সারাদিন অফিসের কাজ মিটিয়ে সন্ধ্যাবেলা বাইরে বেরোতেই দেখলাম দূরের পাহাড়ে সম্ভবত ফরেস্ট ফায়ার হয়েছে। ওই দিন পাশের রুমে আরেকজন স্টে করছিল, যাকে সন্ধ্যাবেলা মোমো আর হিমাচলি সিদ্ধু আনতে বলে দিয়েছিলাম। মোমো ওয়াজ গুড, কিন্তু সিদ্ধুটা জাস্ট অসাধারণ ছিল। আমাদের এই মোমো পার্টির পর আমরা চলে গেলাম আমাদের হোমস্টের দোতলায়, কারণ সেদিন আবার ছিল সুস্মিতার বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ। সবাই একটু ক্ল্যাপ করো। সোলো ট্রিপের 3 নম্বর দিনে সারাদিন অফিসের কাজ মেটানোর পর বিকালের দিকে সুস্মিতা আমাদেরকে নিয়ে গেল ওর হোমস্টে লাগোয়া জঙ্গলের মধ্যে দিয়ে একটা খুব সুন্দর জায়গায়। সেই আপেলটা দেখে আমরা লোভ সামলাতে পারিনি, এটা খাওয়া যাবে না, বাট আমরা নিয়ে যাচ্ছি কিউট দেখতে বলে। বেশ খানিকটা চলার পর আসলো সেই জায়গাটা যেখান থেকে পুরো মানালির প্যানোরামিক ভিউ দেখা যায়। ওখানে আমরা অনেকক্ষণ বসে আড্ডা দিলাম আর একটা নির্ভেজাল পাহাড়ি বিকেল এনজয় করতে করতে সুস্মিতার কাছে শুনলাম ওর হোমস্টের সামনে ভাল্লুক আসার গল্প। এই হচ্ছে মানালির ডে 4। আজকে পরোটা দিয়ে আজকে একটু শুরু করছি। এই 2 দিন ব্রেকফাস্ট নিইনি, আজকে আবার ভাবলাম একটু খাই। যেহেতু লং স্টেতে গেছিলাম আর যতটা সম্ভব লাইট প্যাকিং করেছিলাম, তাই কিছুদিন বাদে বাদে জামা কাপড়গুলো একটু ধোয়ার প্রয়োজন তো পড়েছিলই। যাই হোক, সমস্ত কাজ সেরে মানালির আপেল খেতে খেতে শুরু করলাম অফিসের কাজ। বিকেলের দিকে কাজ মিটিয়ে গেলাম আরেক সুস্মিতার হোমস্টে অফ দ্য কাফের রেস্টুরেন্টে। আমাদের হোমস্টে আসার রাস্তাতেই এটা পড়ে। এখানে একটু চিকেন পাকোড়া আর জিঞ্জার লেমন হানি দিয়ে বিকেলটা উপভোগ করে ফিরে আসতেই শুরু হলো বৃষ্টি। আর কি, পাহাড়ে বৃষ্টিতে ভেজার এমন সুযোগ কি আর হাতছাড়া করা যায়? ডিনারে ওখান থেকেই আমরা প্যাকিং করিয়ে এনেছিলাম রুটি আর চিলি চিকেন, যেটা এই বৃষ্টি ভেজা পাহাড়ি রাতে কিন্তু জাস্ট জমে গেল। ডে 5-এ কোথাও বেরোনোর প্ল্যান না থাকলেও সকালবেলা একবার মার্কেটের দিকে যেতেই হলো, কারণ আগের দিন অফ দ্য কাফের রেস্টুরেন্টে কুকুরগুলোর সাথে খেলার সময় স্মিতার মনে হয়েছিল হয়তো ওর পায়ে ছোট কুকুরটার নখ লেগে গেছে। তেমন কিছু বোঝা যাচ্ছিল না, কিন্তু সেফ সাইডে থাকার জন্য ও ডক্টর দেখিয়ে নিল আর ইনজেকশনও নিয়ে নেয়। ওকে অ্যাকচুয়ালি 4টে ভ্যাকসিন নিতে বললো, ফালতুকা খরচা হয়ে গেল আর কি ওর, কিন্তু কি করা যাবে। ফিরে এসে আবারও সেই বিখ্যাত রাস্তা ধরে ওঠা। এইরকম ভাবে আমাদের উঠতে হয়, তাই তো? সে মার্কেট যাও আর একটা মেডিসিনও নাও। চলো চলো। যে পরিমাণে কার্ডিও হচ্ছে প্রতিদিন। সারাদিনের কাজ সেরে বিকেলে একটু বেরোলাম একটা ভীষণ অন্যরকম এক্সপিরিয়েন্স করতে। বেসিক্যালি এই যে বাড়িটা যেটা আছে ওখানে একটা বাচ্চা মেয়ে আছে, ওদের সাথে আমাদের খুব ফ্রেন্ডশিপ হয়েছে। তার আবার আজকে বার্থডে, ছোটখাটো একটা বার্থডে সেলিব্রেট করতে যাচ্ছি আমরা। हाँ ये है हमारी ब्यूटीफुल रिद्धिमा, इसी का बर्थडे है। এই যে চলে এসেছি আমরা। সোলো ট্রিপের এসেন্স বোধহয় এটাই, কিছু অজানা অচেনা মানুষের সাথে কখন যে লাইফের বেস্ট মেমোরিজ তৈরি হয়ে যাবে কেউ জানে না। ফাইনালি এলো উইকেন্ড আর সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মানালি এক্সপ্লোর করতে। একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে। এই যে পেছনে স্মিতাও আছে, ও না থাকলে আমার আজকে একাই ঘুরতে হতো, তো বোর তো লাগতোই, খরচাও বেশি হতো। ভালোই হয়েছে আজ। অটোতে করে চলতে লাগলাম আজকের ফার্স্ট ডেস্টিনেশন বশিষ্ঠ টেম্পলের দিকে। প্রচলিত মত অনুযায়ী বশিষ্ঠ মুনি এখানে নিজের সন্তানের মৃত্যুর খবর শুনে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ দিতে চেয়েছিলেন, কিন্তু সেই নদী তার প্রাণ নেয়নি। এই নদীই এখন বিয়াস নামে বয়ে চলেছে। বশিষ্ঠ মুনিকে উৎসর্গ করেই তৈরি হয়েছিল এই বশিষ্ঠ টেম্পল। এখান থেকে বেরিয়ে একটু চা আর ম্যাগি খেয়ে চলতে থাকলাম যোগিনী ফলসের রাস্তায়। এই রাস্তাটা কিন্তু পুরোটাই হাইক করে যেতে হয়, মোটামুটি 30 মিনিট মতন সময় লাগে। শান্ত নিরিবিলি জঙ্গলের রাস্তা ধরে চলতে চলতে একসময় পৌঁছে যাবে যোগিনী ফল।
এই যে ফাইনালি যোগিনী ফলস আমরা পৌঁছে গেছি, দারুণ সুন্দর লাগছে। আমরা এতক্ষণ নিচে তাকিয়ে তাকিয়ে হাঁটছি, ওপরে এত সুন্দর ফলটা দেখিনি। কিন্তু একদম ফলের সামনে যেতে গেলে আরও খানিকটা ট্রেক করতে হবে। স্মিতা আর যেতে চাইছিল না বলে ও এখানেই বসলো, আর আমি চললাম ট্রেকটা করতে। প্রচুর কনফিডেন্সের সাথে উঠতে তো শুরু করলাম, কিন্তু আলটিমেটলি পৌঁছাতে পারলাম কিনা জানাবো নেক্সট পার্টে। এই ভিডিওটা দেখে যদি একজনও সোলো ট্রিপের জন্য ইন্সপায়ার্ড হও, তাহলে আমার এই ভিডিওটা বানানো সার্থক। কেমন লাগলো অবশ্যই জানিও, আর কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টে বলো। চেষ্টা করব তোমাদেরকে সব রকম ইনফরমেশন প্রোভাইড করতে। তাই স্টে টিউনড, আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।